শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? যে যেখান থেকে ব্লগ দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা। আজকে নতুন দিনে নতুন সকালে আবার একটি নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এই যে আজকে সকাল 5:30 থেকে আমি ব্লগটা শুরু করছি। তো দেখো ভোরের হাওয়াটা কি সুন্দর, ফুলগুলো শুধু নাচছে। আর 5:30টাতে এখন মানে খুবই রোদ উঠে যায়, অনেক রোদ উঠে যায়। তার আগে যদি মানে সুন্দর হাওয়াটা নিতে চাও তাহলে 4:30তে উঠতে হবে। এখন 4টা হয়ে গেলে মনে হচ্ছে একটু একটু আলো হয়ে যায়, আর 4:30টাতেই সকাল সকাল মনে হচ্ছে সকাল হয়ে গেছে। কিন্তু যতই গরম হোক না কেন, এখন যে বেশ ভালো গরম পড়ে গেছে, তাতে কিন্তু রাতের মধ্যে গরমটা কমে গিয়ে আমাদের এখানে এরকম ওয়েদার আছে। কোথায় কীরকম আছে সেটা বলতে পারছি না। আমাদের এখানে রাত্রেবেলা গরমটা কমে যাচ্ছে, আর ভোর রাতে এত ঠান্ডা। আর যদি 4:30-5টার সময় ঘুম থেকে ওঠা যায়, মনে হয় যে সোয়েটার না হলে চাদর পরতে হয়, এমন ঠান্ডা। বেশ ভালোই ঠান্ডা থাকে কিন্তু সকালটা। তারপর আস্তে আস্তে তোমার হচ্ছে 5টার ওই পার 5টা পেরিয়ে গেলে 5:30-6টা নাগাদ প্রচণ্ড রোদ উঠে যায়। তখন একেবারে মনে হচ্ছে যে কত যে বেলা হয়ে গেছে, এরকম মনে হয়। যেমন হচ্ছে নাকি কত বেলা হয়ে গেছে। যদি কেউ 5:30, 6টা 6:30টায় ঘুম থেকে উঠে, তো উঠলেই বুঝতে পারবে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে। আর আমাদের হচ্ছে মাথার সামনে জানালা আছে, জানালাতে যেহেতু সীসা লাগানো আছে, তো এত রোদের ঝিলিকটা পড়ে যে আমাদের হচ্ছে জানালাটা, যেই মানে রুমে শুই, জানালাটা আছে পূরব দিকে। আর সূর্যটা উঠতেই পুরো আলো কিন্তু আমাদের ঘরে একেবারে রোদের ঝিকিমিকি আলো মানে পড়ে যায়। তো জানলা খুললে রোদটা ভেতরে আসে, আর জানলা না খুললে এই যে জানালার শিশার দিয়ে পুরো আলো ঝকঝকে আলো হয়ে যায়। তো সকালটা 5:30টার সময় উঠেছি, উঠে দেখছি যে ভালোই ঠান্ডা করছে, কিন্তু কাজগুলোও না করলে না হয়। আর মনে হচ্ছে কিছু একটা আমি গায়ে দিই, এরকম ঠান্ডা লাগছে। তো সকালটার কাজবাজগুলো শুরু করলাম। কাজবাজ করতে করতে সকালে হয়ে গেল ভালোই, 7:30 মনে হয় বেজে গেছে আমার। এটা হচ্ছে আমার বৃহস্পতিবারের ব্লগ। তো বৃহস্পতিবারে মানে খুব সকাল সকাল উঠে কাজবাজ শুরু করে দিয়েছি। তো মানে স্নানটা সারতে সারতে প্রচণ্ড রোদ উঠে গেছে। দেখো তোমাদেরকে একটু শেয়ার করলাম যে কি ঝিকিমিকি রোদ, আর যে রোদের আলো মানে বাইরে তাকানো যায় না, এরকম রোদ উঠে গেছে সকাল সকাল। তো বাসন ঠাকুর ঘর পরিষ্কার করে একেবারে ঝেড়ে পুছে পরিষ্কার করলাম। ঠাকুর ঘর পরিষ্কার করার পর বাসনগুলো সুন্দর করে দেখো তেঁতুল দিয়ে মেজে ঘষে আনলে মানে কি সুন্দর ঝকঝকে, মানে একদম পরিষ্কার হয়ে যায়, দেখতে খুব সুন্দর হয়। তো ঠাকুর ঘরটা একেবারে মানে এটা পরিষ্কার করে তারপরে বাসন মাজে নিয়ে আসলাম। এখন পুজোর জিনিস রেডি করব। আর আজকে আছে একটু বাড়িতে আমার পুজোকে সন্ধ্যাবেলা পুজো আছে। সন্ধ্যাবেলায় তোমাদেরকে একটুখানি শেয়ার করব, বেশি কিছু শেয়ার করব না, একটুখানি হলেও শেয়ার করব। তো এইদিকে আমার বাড়িতে যেহেতু পুজো টুজো আছে, এইদিকে ওই জন্য আমার প্রতি পরমেশ্বর বাইরেরটা পরিষ্কার করছে। বাইরেরটা এইটা সবটাই ঝেড়ে পুছে, মানে পাতা পড়ে থাকে, তারপরে সামনে স্কুল আছে, মানে নোংরা নোংরা পড়ে থাকে, কি ওই যে বাচ্চাগুলো খায় নানান রকমের প্যাকেট, জুসের বোতল, ওগুলো হচ্ছে ঝেড়ে মানে পরিষ্কার করে করে ফেলে দিচ্ছে। আমি এখানে ফুল তুলছি। আমাদের বাড়িতে নয়নতারা ফুল অনেক ছিল কিছুদিন আগে গাছগুলো, তো না বৃষ্টি নেই, এই জন্যে গাছগুলো আর হচ্ছে না। আবার বৃষ্টি পড়লে আবার নতুন গাছ হয়ে যাবে। আর এই ফুল তো থাকে ঠিকই,
ভোরবেলা এসে সব ফুল নিয়ে চলে যায়, দু একটা আমার জন্য রেখে দিয়ে যায় যেন আমি পুজো দিতে পারি। এরকমই আমাদের এখানে গাছের মধ্যে ফুল থাকে না। কি যে মানুষ, কি বলবো, আমার বাড়ির ফুল আমিই পাচ্ছি না, অন্য মানুষ নিয়ে চলে যায়। আমাদের লালিটা রোদের মধ্যে ওখানে বসে আছে, ওকেও নাকি ঠান্ডা লেগে গেছে নাকি রাত্রে। ওই দেখো, ও শুধু ওই যে প্লাস্টিক পাতা কুড়ে কুড়ে বেড়াচ্ছে, ওগুলোকে পরিষ্কার করে ফেলবে। আর এখানে সব বের করে রেখেছি ফলমূল, এগুলো এখন ধুয়ে কুয়োর পরে নিয়ে যাব, ধুয়ে তারপরে এনে ঘরে রাখবো। আর এখানে আছে মানে 500 রকমের ফল হবে। আর কলাটা আনছি, যে কলাটা মানে মানে একেবারে পুরা পেকে গেছে। এই গরমে না কলাটা ঘরে এনে রাখাই যায় না, মানে দু একদিন থাকলেই কলাটা কীরকম হয়ে যায়, মানে গলে যায়, একেবারে গলে যায়। তো আমার পূজা এখানে হয়ে গেছে কমপ্লিট। পুজো দিয়ে এইমাত্র উঠলাম। তো এখন কিছুদিন থেকে না বৃষ্টি পড়ছে না, এই জন্য বেশি ফুলও দিচ্ছে না গাছে। কিছুদিন মানে হলো মাঝে মধ্যে দু একদিন বৃষ্টি পড়লো, বৃষ্টি পড়াতে এত ফুল ফুটছে গাছে, মানে দিয়েই মানে অনেক গাছে ফুল থেকে যায়, ঠাকুরের জন্য নিয়ে অনেকটাই ফুল থেকে যায় গাছে। আবার ফুল কমে গেছে যা হারে বৃষ্টি। আর কিছু কিছু গাছ তো এমন হয়ে গেছে হলুদ হয়ে, মানে পাতাগুলো ঝরঝর করে পড়ে যাচ্ছে। মানুষের প্রাণ বাঁচে না, গাছগুলো কি হবে অবস্থা। তারপরে এখানে চিড়ে ভাজা আর চা বানিয়ে নিয়ে আসলো আমার পতি পরমেশ্বর, আমি পুজো দিতে দিতে। তারপরে ওদিকে চা বানিয়ে রেডি করে নিয়ে চলে এসেছে। তো এখানে সবার জন্য একেবারে বানিয়ে রেখে দিয়েছে। এখানে এখন সবাই খাবো বসে। চা খাওয়া তো হলো, চা খেয়ে রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। তো ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, তারপর চিচিঙে ভাজা আর চাটনি। চাটনিটা থাকলে আমার যতই নিরামিষ হোক যাই হোক, চাটনিটা থাকলে আমার মানে মন একেবারে খুশ হয়ে যায়, আর মনটা একদম খুব ভালো লাগে। যা কিছুই রান্না থাক তার সাথে আমার চাটনিটা থাকলেই বাস, আমার মনে হচ্ছে যে রান্না ভরপুর একেবারে পূরণ হয়ে গেছে। চাটনিটা আমি এত ভালোবাসি, যা কিছু চাটনি হোক। আর আমের যদি চাটনি থাকে তাহলে তো আরও মনটা খুশি হয়ে যায়। আমটা এত ভালো লাগে, আমের চাটনিটা। এমনিতেই সব চাটনি আমার ভালো লাগে খেতে, আর যদি আমের চাটনি হয় তবু তো আরও অনেক কথাই নেই। দুপুরে রান্না খাওয়া শেষ, বাসন কোসন সব মেজে ঘষে পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করলাম। এখন ঠাকুরের জন্য একটু ক্ষীর বানাবো। তো ক্ষীর বানানোর জন্য ক্ষীরটা ওদিকে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কাটতে বসে গেছি শুকনো নারকেল। কাঁচা নারকেল যেহেতু হাতের কাছে নেই, তো কী করছি, শুকনো নারকেল কেটে কেটে আমি ক্ষীরের মধ্যে দেব। তো যখন যেটা থাকে তখন সেটা দিয়ে চালিয়ে নিতে হয়। এই যে গামলায় বসিয়ে দিয়েছি ঠাকুরের জন্য ক্ষীর। এখনই মানে এই একটুখানি আগে ক্ষীরটা বসিয়ে দিলাম, তো হয়নি। আর শুধু পুজো বলতে কি একটু বাড়িতে গীতা পাঠ দেবো, সেটাই, কিছু বেশি কিছু লাগে না। যেটুকু ঠাকুরকে মানে যতটুকু ইচ্ছে ততটুকুই বানিয়ে কিছু একটা ঠাকুরকে ভোগ দিতে হয়, ভোগটা দিয়ে দাও। ভোগ মানে তোমার খই বাতাসা আর হচ্ছে 5 রকম ফল, এদিকে হচ্ছে তোমার ক্ষীর বানিয়ে একটু দিলেই হয়ে যায়। এখন কিন্তু আমার ক্ষীরটা হয়ে গেছে কমপ্লিট। তো এইমাত্র চিনি দিয়ে নেড়ে চেড়ে একটুখানি জ্বালিয়ে নেব, জ্বালিয়ে দিয়ে তারপরে নামিয়ে নেব। হয়ে গেছে আমার ক্ষীরটা রেডি। তো
আমি সন্ধ্যাবেলা একটুখানি শেয়ার করব, কারণ কি পুজো টুজো করলে না ঠাকুরের সামনে আর মানে ব্রাহ্মণ থাকলে অন্য কথা। আমি এর আগে সত্যনারায়ণ পুজো ছিল বাড়িতে, সত্যনারায়ণ পুজো করছিলাম, কিন্তু সব কিছু শেয়ার করেছিলাম তোমাদের সামনে। যে পুজোর একটা ব্লগ আছে কিছুদিন আগে, 2 মাস হলো মনে হচ্ছে, হ্যাঁ 2 মাস হলো, ফাল্গুনী পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো করেছিলাম। কিন্তু গীতা পাঠ, এটা তো গুরুদেব না, মানে সামনে ক্যামেরা অন করতে কীরকম লাগে, কি ভাববে, কি মনে করবে, যে কি মনে একটা কেমন বাজে লাগে না দেখতে। তো একটুখানি শুধু তোমাদের সামনে আমি শেয়ার করব, মানে যে মানে এরকমভাবে করব যেরকম মানে দেখতে না পারে না বুঝতে না পারে। আর আমাকে এমনিতেই কারো সামনে না আমাকে ক্যামেরা করতে ইচ্ছে করে না, ভালো লাগে না। তো পুজোর জিনিস সব রেডি করে রেখে দিয়েছি, দেখিয়ে দিলাম। আর এখানে খই একটুখানি ছেলেকে বললাম যে খইগুলো একটুখানি ধান আছে তো একটু বাঁচে গুছিয়ে এখানে একটু রেডি করে দিয়ে রাখ, আমি অন্য অন্য কাজ করছি আর একা হাতে কতগুলো কাজ করব। তো ঠিক আছে, আমি আর বকবক করছি না, আজকের মতো আমার বকবক এখানে শেষ। তো যারা এতক্ষণ আমার ভিডিওতে জুড়ে ছিলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, তাদেরকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। ওং মধুবাতারিতয়তে মধুকরন্তি সিন্ধব মাধীন সন্তোষধি ওং মধুনক্তমুতস্য মধুমাতু পার্থিবং রজু ওং মধুদৌরস্তু ন পীতা মধুমন্নবনস্পতিমমূর্ধমস্তু সূর্যমাধিগাव ভবन्तু ওং মধু ওং মধু ওং মধু ওং শ্রী বিষ্ণু হরি ওং শ্রী বিষ্ণু হরি ওং শ্রী বিষ্ণু হরি ওং শ্রী বিষ্ণু হরি ওং। তো ঠিক আছে, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। কালকে নতুন দিনে নতুন সকালে আবার কোনো নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। যারা যারা এতক্ষণ পর্যন্ত লাইক করনি একটা লাইক করে দিও, আর পারলে আমার ভিডিওটা যে কারোর সাথে তোমাদের বন্ধু বান্ধব চেনা পরিচিত যে কারোর সাথে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। হরি ওম শ্রী বিষ্ণু হরি ওম শ্রী বিষ্ণু হরি ওম শ্রী বিষ্ণু হরি ওম।